বসন্তপুর গ্রামের একদম শেষ প্রান্তে ছিল একটি পুরনো বাড়ি। লোকে এটিকে ভূতের বাড়ি হিসেবেই চিনত। আমাকে বলা হয়েছিল বাড়ির মালিক দীর্ঘ সময়ের জন্য দেশের বাইরে যাবেন, তাই এই বাড়িটি আমার দায়িত্বে থাকবে। আমার কাজ ছিল বাড়িটি পরিষ্কার রাখা আর এর দেখাশোনা করা। আমার গ্র্যাজুয়েশন শেষ হয়েছিল বেশ অনেক দিন আগেই। কাজের খোঁজ করতে করতে আমার এই গ্রামে আসা, তাই বেশি প্রশ্ন না করে আমি এই প্রস্তাবে রাজি হয়ে যাই। বাড়িটি বেশ বড়। এত বড় বাড়িতে আমি একাই ছিলাম তখন। এই বাড়ির ঠিক পেছনেই ছিল একটি পুরনো কালী মন্দির। শুনেছি একটা সময় নাকি এই গ্রামের প্রায় সকল অনুষ্ঠানই এই বাড়িতে আয়োজন করা হতো। তারপর হঠাৎই সবকিছু বদলে যায়। এখানে আসার সময় গ্রামবাসীরা আমাকে বারবার আটকানোর চেষ্টা করছিল। তারা বলছিল এই বাড়িটি ঘিরে অনেক ভয়ানক ঘটনা আছে। প্রতি রাতেই নাকি এখানে সব অদ্ভুত শব্দ শোনা যায়, অশরীরীদের ছায়া দেখা যায়। গ্রাম প্রধান আমাকে বলেছিলেন এই বাড়ির প্রতিটি ইট পাথরের মধ্যে লুকিয়ে আছে এক অদ্ভুত রহস্য, ভয়ঙ্কর অতীত। আমি শহরের ছেলে, ছোট থেকেই আমার সাহসটা একটু বেশি, তাই এইসব কথায় কান দিলাম না। সব কিছু উপেক্ষা করে আমি আমার কাজ শুরু করে দিলাম। আমি বাড়ির প্রতিটি ঘর এবং কোণা পরিষ্কার করছিলাম। বাড়ির ভেতরের আসবাবপত্রগুলো অনেক পুরনো, ধুলো পড়ে গিয়েছিল। সেগুলো পরিষ্কার করতে করতেই আমি দেখতে পাই বাড়ির মেঝেতে কিছু অদ্ভুত চিহ্ন। এমন চিহ্ন আমি আগে কখনো দেখিনি। সেদিন অবশ্য আমি সেগুলোকে তেমন পাত্তা দিইনি, কিন্তু এরপরই একদিন অদ্ভুত একটা ঘটনা ঘটল। ঠিক সন্ধ্যাবেলা আমি কাজ শেষ করে বাড়িতে একটি ঘরে শুয়েছিলাম। হঠাৎই আমি কেমন যেন একটা ফিস ফিস শব্দ শুনতে পাই। কেউ যেন বিড়বিড় করে মন্ত্র উচ্চারণ করছে। আমার মনে হলো দরজার পেছনে ছায়ার মতো কিছু একটা ছিল। আমি সাহস করে দরজাটি খুললাম, কিন্তু সেখানে কিছুই দেখতে পেলাম না। আমি আর দেরি না করে পরদিন সকালেই গ্রাম প্রধানের কাছে গিয়ে ঘটনাটা খুলে বলি। তিনি তখন আমাকে যা বললেন, এই বাড়িতে নাকি এক সময় এক প্রেত সাধক বাস করত। সে তার উপাসনার জন্য অনেক কিশোরী মেয়েকে বাড়ির পেছনের কালী মন্দিরে বলি দিয়েছে। তার এই সব কাজ সহ্য করতে না পেরে একদিন গ্রামবাসী তাকে বন্দি করে। তারপর গ্রাম প্রধান তাকে মেরে ফেলার হুমকি দেন, কিন্তু সেই প্রেত সাধকের আত্মা তখন ওই মন্দিরে তার উপাসনা চালিয়ে যায়। আর ওই কিশোরী মেয়েদের আত্মাও সেখানে ঘোরাঘুরি করতে থাকে, তারা মুক্তি চায়। কিন্তু এবারও আমি তার কথায় কোনো গুরুত্ব দেই না, বরং এগুলোকে অন্ধবিশ্বাস বলে সেখান থেকে চলে আসি। তারপর এক রাতে আমি বাড়ির পেছনের বাগানে কাজ করছিলাম। তখন আমি দেখতে পাই কালী মন্দিরের সামনে এক অদ্ভুত আলো জ্বলছে। কৌতূহলবশত আমি মন্দিরের দিকে এগিয়ে যাই। আমি দেখলাম মন্দিরের ভেতরে এক প্রেত সাধক প্রেতদের সাথে কথা বলছে। হঠাৎই সে আমার দিকে অদ্ভুতভাবে তাকালো আর বিকটভাবে হাসতে শুরু করলো। কি ভয়ানক সে চাহনি! আমার হাত পা ঠান্ডা হয়ে আসছিল, বুকের মধ্যে ধুকফুক করতে শুরু করে দেয়। আমি যত দ্রুত সম্ভব সেখান থেকে পালিয়ে বাড়িতে ফিরে আসি। আমার মন সেদিন থেকেই কেমন অস্থির হয়ে থাকে। একদিন রাতে আমি ঘুমানোর চেষ্টা করছিলাম, কিন্তু ঘুম আসছিল না। ঠিক তখনই আমি অনুভব করলাম যে কেউ একজন আমার পাশে বসে আছে। আমি চোখ খুলে দেখি একটা কিশোরী মেয়ে আমার দিকে তাকিয়ে আছে। তার চোখে ছিল ভয় ও কষ্টের ছাপ। আমি চিৎকার দেই, আর তারপরই মেয়েটি অদ্ভুতভাবে হাওয়ায় মিলিয়ে যায়। তখন আমি বুঝতে পারিনি যে এই বাড়িতে কিছু ভয়ানক ঘটনা ঘটে চলেছে। আর আমার মনে পড়ে যায় গ্রাম প্রধানের বলা সেই কথা। তিনি আমাকে বলেছিলেন এই কিশোরী মেয়েরা এখানে মুক্তির জন্য ঘুরে বেড়ায়, আর এদের মুক্তি তখনই হবে যখন ওই প্রেত সাধকের আত্মা ধ্বংস হবে। আমি পরের দিন রাতের অপেক্ষা করতে থাকি। যখনই প্রেত সাধক তার উপাসনা শুরু করে, আমি তাতে ব্যাঘাত ঘটানোর চেষ্টা করি। আমি মন্দিরে গঙ্গা জল ছেটাতে থাকি আর জোরে জোরে মন্ত্র উচ্চারণ করতে থাকি। সেদিনের মতো সব শান্ত হয়ে যায়, কিন্তু কিছুদিন পর আবারও সেই প্রেত সাধক আমার সামনে আসে আর আমাকে হুমকি দেয় আমি তার সাধনায় বাধা দিয়েছি, এত সহজে সে আমাকে ছাড়বে না।
আমি আমার সমস্ত সাহস সঞ্চয় করে প্রেত সাধকের সাথে মোকাবেলা করার সিদ্ধান্ত নেই। আমি মন্দিরের ভেতরে গিয়ে প্রেত সাধকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করি। প্রেত সাধক তার সমস্ত শক্তি দিয়ে আমার উপর আক্রমণ করে, আর আমি মন্ত্র উচ্চারণ করতে থাকি। সে বিকটভাবে হাসতে থাকে, কিন্তু আমি না থেমে মন্ত্র উচ্চারণ করতেই থাকি। আর আমার চারপাশ থেকে শত শত কিশোরী মেয়ে চিৎকার করে আমাকে বলছিল, ওকে ছেড়ো না, ওকে শেষ করে দাও। কিশোরী মেয়েগুলোর আত্মার সাহায্যে আমি প্রেত সাধককে মন্দিরের ভেতরে বন্দী করে ফেলি। মন্দিরের দরজা বন্ধ করে আমি বাইরে আসি আর গঙ্গা জল ছিটিয়ে মন্দিরকে শুদ্ধ করি। প্রেত সাধকের আত্মা ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ে এবং এক পর্যায়ে সে বিলীন হয়ে যায়। সাথে সেই কুমারীদের আত্মাও মুক্তি পায়, যারা এতগুলো বছর অপেক্ষা করছে শুধু এই দিনটির জন্য। তারপর আমি সেই প্রেত সাধকের উপাসনার সব উপকরণ জ্বালিয়ে দিয়ে বাড়ি ফিরে আসি। সেখানেই সবকিছু শান্ত হয়ে গেছে। সেই রাত থেকে আর কোনো অশরীরীর ছায়া এই বাড়িতে দেখা যায়নি, কোনো ফিসফিস কণ্ঠও শোনা যায়নি। সেখানে আর কোনো ভৌতিক ঘটনাও ঘটেনি। গ্রামবাসীরা আমার সাহসিকতার কথা শুনে আমাকে সম্মান জানায়। আমাকে তারা এখন মাথায় করে রাখে। তাদের বিশ্বাস আমি তাদের গ্রামকে এই অভিশাপ থেকে মুক্তি দিয়েছি। চারপাশে আমার এই সাহসিকতার গল্প ছড়িয়ে পড়ে। বসন্তপুর গ্রামের মানুষজন আবারও আনন্দের দিন কাটাতে থাকে, আর ওই ভুতুরে বাড়িটি পরিণত হয় একটি পবিত্র শান্তির জায়গা হিসেবে। আবারও সেখানে গ্রামের সব অনুষ্ঠানের আয়োজন করা শুরু হয়। আমি আমার কাজ চালিয়ে যাই। তবে এই ঘটনার পর আমি এটা বুঝতে পারি যে সাহস এবং দৃঢ় সংকল্প নিয়ে যে কোনো ভীতিকর পরিস্থিতি জয় করা সম্ভব।